ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনে এতক্ষণ তাজ্জব হয়ে বসেছিলাম। ভাবছিলাম যে কি ভাষণ তিনি দিলেন। গত 15 বছর ধরে ভাষণের একটা ঐতিহ্য তৈরি করা হয়েছিল, কোট অ্যান্ড কোট ঐতিহ্য। সেই ঐতিহ্যের মধ্যে কাঁদো কাঁদো করে কিছু কথা থাকবে, অর্থাৎ একটু কান্না থাকবে, অস্কার না হোক জাতীয় পুরস্কার পাওয়ার মতো একটু অভিনয় থাকবে, প্রতিপক্ষ রাজনীতিবিদদের নাম উল্লেখ করে গালাগালি করবে, গালাগালি থাকবে। সব কিছু তিনি করেছেন, একা তিনি করেছেন, করে দিয়েছি বলবে যে এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, আমি করে দিয়েছি কথা থাকবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে আমি এরকম কোনো কিছু খুঁজে পেলাম না। অর্থাৎ 15 বছর ধরে যে রীতিটা তৈরি করে দিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা অনুসরণ করলেন না। এটা তো খুবই খারাপ একটা দৃষ্টান্ত। খারাপ একটা দৃষ্টান্ত যে তিনি গালাগালিই করলেন না। তো তাহলে এটা কীরকম ভাষণ হলো? তো আমি চিন্তা করছি, ওই যে কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম, আমাদের এই সময়ের কবিদের কবি ইমতিয়াজ মাহমুদ একটি পোস্ট দিয়েছেন যে তিনি সচিবালয়ে ঘেরাও করবেন, যদিও তার কোনো দাবি দেওয়া নেই। তো আমি চিন্তা করছি যে আমার কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ায় যে অনেকেই তো যমুনার সামনে গিয়ে ডক্টর ইউনূসের বাসভবন কাম অফিস বর্তমানের, সেখানে গিয়ে দাবি দেওয়া জানাচ্ছেন। তা আমি চিন্তা করছি আমি গিয়ে এই দাবি দেওয়া জানাবো এবং কালকে গিয়ে এটা একটা ঘেরাও করার উদ্যোগ নিব একাই। সেটা হচ্ছে, কেন তিনি ভাষণে কাঁদলেন না, কেন তিনি অভিনয় করলেন না, কেন তিনি গালাগালি করলেন না। এটাতে যেটা হলো সেটা হচ্ছে যে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা এদেশে এমন একটা রীতি করে গেছেন যে যারা গুলি করে মানুষ মারবে তাদেরকে পুরস্কার দেয়া হবে, যারা গুম করবে তাদেরকে প্রমোশন দেয়া হবে, যারা ক্রস ফায়ারে মানুষ হত্যা করবে তাদেরকে পুলিশ পদক দেয়া হবে, যে পুলিশ বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়ে রক্তাক্ত করবে তাকে পুলিশ পদক দেয়া হবে, যে প্রশাসনকে দিয়ে রাতের বেলা নির্বাচন করানো হবে সেই প্রশাসনকে পুরস্কার দেয়া হবে। এটা হচ্ছে শেখ হাসিনা, মানে পতিত স্বৈরাচার পলাতক শেখ হাসিনার রীতি ছিল। 15 বছর ধরে তিনি এই রীতিটা তৈরি করেছেন। কি পরিশ্রমটাই না করেছেন। রাতের বেলা নির্বাচন করেছেন। সবাই নির্বাচন করে দিনের বেলা, সারা পৃথিবী নির্বাচন করে দিনের বেলায়, আর শেখ হাসিনা নির্বাচন করেছে রাতের বেলায়। কি পরিমাণ কষ্ট তাকে করতে হয়েছে। যা ভোটার তার চেয়ে বেশি ব্যালট পেপার তাকে ছাপাতে হয়েছে। মানুষকে ভোট দিতে হয়নি, কিন্তু নির্বাচন কমিশনারকে দিয়ে তিনি ভোটের হিসাব করিয়েছেন। এটা খুবই কষ্টকর কাজ। কিন্তু ডক্টর ইউনূস এগুলোর কোনোটাই করলেন না। তিনি বলছেন গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করবেন, খুনের সঙ্গে জড়িত তাদের বিচার করবেন, নির্বাচনটাকে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়ে আসবেন। এটা কী রকমের কথা হলো? শেখ হাসিনা তো দেশের একটা মানদণ্ড তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তিনি বলছেন না যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, আওয়ামী লীগ কখনো পালায় না, তিনি কখনো পালাবেন না। এখন ছাত্র জনতা যদি বিতাড়িত করে, এখন তিনি না পালিয়ে কি করবেন? দোষ তো ছাত্র জনতার, দোষ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কেন তারা এরকম আন্দোলন করতে গেলেন যে তাকে পালিয়ে যেতে হলো? এখন পালিয়ে যেতে এমন একটা অবস্থা হয়েছে, পালিয়ে ভারতে গেলেন, ভারত বলে আমি তাকে রাখবো না। ব্রিটেনের কাছে আশ্রয় চাইলেন, ব্রিটেন বলে আশ্রয় দেওয়া যাবে না, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। ইউরোপের অন্য দেশে চেষ্টা করছেন, বলে যে গণহত্যার অভিযোগের কাউকে আমরা আশ্রয় দেই না। এখন যে বেলারুশে নাকি যেতে পারেন, বেলারুশে আবার এদের আবার শেখ পরিবারের বিনিয়োগ আছে, প্রচুর টাকা। বাংলাদেশ থেকে যে পাচার করা টাকা কোথায় গেল? বেলারুশে একটা অংশ গেছে। অথবা সৌদি আরবে গিয়ে একটা ঘরের মধ্যে থাকতে পারেন। তো এরকম একজন পতিত স্বৈরাচার ভাষণে যে সমস্ত রীতি তৈরি করে গেছেন, রাজনীতিতে যে সমস্ত রীতি তৈরি করে গেছেন, রাজনীতিতে যে উদাহরণগুলো রেখে গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তার সব কিছুকে ভেঙে চুরমার করে দিলেন।
তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে চাইছেন, তিনি বিচার বিভাগকে একটা স্বাধীন এবং বিচার বিভাগ যাতে মানুষের আশ্রয়ের স্থান হয় সেটা করতে চাইছেন, তিনি জনপ্রশাসনে বৈষম্য দূর করতে চাইছেন, শিক্ষা ব্যবস্থাটাকে শেখ হাসিনা যে ধ্বংস করে দিয়ে গেছে সেটাকে তিনি ঠিক করতে চাইছেন। কত কষ্ট করে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করলেন, এখন ডক্টর ইউনূস বলছেন যে আমি এটা ঠিক করব। কি খারাপ কথা। নির্বাচন ব্যবস্থাটাকে, সম্পূর্ণ নির্বাচনটাকে নাই করে দিয়েছেন, মানুষের আর এখন কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় না, নির্বাচন কমিশনার এবং প্রশাসনই ভোটের হিসাব করে দেয়। কত ভালো ব্যবস্থা। এখন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে তিনি নির্বাচনে এমন একটা ব্যবস্থা করে যাবেন যাতে মানুষ ভোট দিতে পারে। এটা খুবই খারাপ কথা। এরকম কাজ তো শেখ হাসিনা কোনো দিন করতেন না। জনপ্রশাসনে তিনি বৈষম্য ফেরাবেন, জনপ্রশাসনকে একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছিলেন, গণভবন একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছিলেন। তিনি সেখানে থাকা, খাওয়া, রাজনৈতিক মিটিং, মাছ ধরা সবই তিনি সেখানে করতেন। তো এখন সেই কাজগুলো, সেই রীতিগুলো ডক্টর ইউনূস ভঙ্গ করে ফেলছেন এবং ডক্টর ইউনূস বলছেন যে আমি, আপনারা যে কয়দিন চাইবেন আমি সেই কয়দিন থাকবো, আপনারা যখন চাইবেন না তখন আমি থাকবো না। এটা তো শেখ হাসিনার একদম সম্পূর্ণ উল্টো অবস্থান হয়ে গেল। একটা স্বৈরাচার 15 বছর ধরে একটা রীতি তৈরি করে গেল যে 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, আর ডক্টর ইউনূস এসে বলছেন যে এটা নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত, আপনারা না চাইলে আমি থাকবো না, বললে চলে যাব, সংস্কার চাইলে আছি, না চাইলে নাই। এটা তো কোনো কথা হইতে পারে না। ক্ষমতায় থাকতে হবে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন দিয়ে 2041 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিলেন, ডক্টর ইউনূসের তারও 20 বছর বাড়িয়ে পরিকল্পনা করার কথা, তাহলে না স্বৈরাচার একটু খুশি হতে পারতেন। তো এগুলো তো কোনো ব্যবস্থা হলো না। তার ভাষণ অত্যন্ত মার্জিত, বিনয়ী, রুচিশীল, শিল্পসম্মত কথা। এই যে শিল্পসম্মত রুচিশীল কথা, এই কথা শুনতে তো বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল। বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তারেক জিয়াকে নিয়ে 2 মিনিট, খালেদা জিয়াকে নিয়ে 5 মিনিট, জিয়াউর রহমানকে নিয়ে 7 মিনিট, অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে 5 মিনিট ইত্যাদি ইত্যাদি থাকবে ভাষণের মধ্যে, এবং পুরোটাই থাকবে গালাগালি পরিপূর্ণ, যে কেউ কোনো কিছু করে নাই, শুধু আমি একা করেছি, শুধু এই কথা থাকবে। আর কেউ দেশকে ভালোবাসে না, আমি একা ভালোবাসি, কথা থাকবে, ভাষণ হবে এই রকম। মানুষের জীবন একেবারে উন্নত বিশ্বের মতো, কানাডার চেয়ে আমাদের অর্থনীতি শক্তিশালী, সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী, পৃথিবীর অন্য দেশ থেকে এখন বাংলাদেশে চিকিৎসা নিতে লোকজন আসে, ইত্যাদি 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 কথা থাকবে। কিন্তু ডক্টর ইউনূস এই জায়গাগুলো একেবারেই স্পর্শ করলেন না। তো যেহেতু তিনি স্বৈরাচার যে রীতি তৈরি করে গেলেন, সেই রীতি একেবারে একটা ভাষণের মধ্যে ভেঙে চুরমার করে দিলেন, তছনছ করে দিলেন। তো এই প্রতিবাদ, এর তো একটা প্রতিবাদ হওয়া দরকার, তাই না? যে এত ভালো কথা তিনি বলবেন কেন, এত রুচিশীল কথা তিনি বলবেন কেন, এত মার্জিত ভাষা ব্যবহার করবেন কেন, গালাগালি করবেন না কেন, কান্নার অভিনয় করবেন না কেন, স্বজন হারানোর, ধরেন তিনি তার স্বজন হারিয়েছেন, তারপরে তিনি হাজারখানেক মানুষকে হত্যা করেছেন, তো তার একজন স্বজনের চেয়ে হাজারখানেক মানুষের জীবনের গুরুত্ব তো আর বেশি না। তো তিনি বলবেন স্বজন হারানোর বেদনা আমি বুঝি, আমার চেয়ে বেশি কেউ বুঝে না, এই জন্য আমি 1000 মানুষ হত্যা করেছি। তিনি যদি ভাষণ দিতে পারতেন এই কথাগুলো বলতেন। এখন ডক্টর ইউনূস একবারও তার নামই উল্লেখ করলেন না, একটা ফ্যাসিস্ট সরকারের কথা বললেন। তার সরকারকে, শেখ হাসিনা সরকারকে যদি শুধু ফ্যাসিস্ট বলা হয় তাহলে এটা আসলে কিছুই বোঝানো যায় না। ধরেন 1000 মানুষকে 10-12 দিনে হত্যা করেছে যে মানুষ, সেই মানুষকে যদি ডক্টর ইউনূস শুধু ফ্যাসিস্ট বলে তাহলে কি সেই মানুষের চরিত্র বোঝা যায়? একদমই বোঝা যায় না। তো এটার তো প্রতিবাদ হওয়া দরকার ডক্টর ইউনূসের এই বক্তব্যের। আমি জানি না একা একা প্রতিবাদ করলে সেটা কতটা সাড়া পাওয়া যাবে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই প্রতিবাদটা করা দরকার। বাংলাদেশে এরকম ছাত্র জনতার সামনে এত মার্জিত, রুচিশীল, ভদ্র, বিনয়ী, উচ্চ জ্ঞান সম্পন্ন একজন মানুষের মতো করে ভাষণ দিয়ে তিনি বাংলাদেশের মানুষকে এক ধরনের উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সেই উচ্চতায় নিয়ে যাওয়া মানুষ কথা বলতে শিখবে, প্রশ্ন করতে শিখবে, প্রতিবাদ করতে শিখবে। শেখ হাসিনা সরকার যেটা একদমই পছন্দ করতেন না। শিক্ষা ব্যবস্থা ঠিক করলে মানুষ আবার শিক্ষিত হয়ে মার্জিত মানুষে পরিণত হবে, শেখ হাসিনা যেটা একদম পছন্দ করতেন না।
প্রশ্ন করবে, যা বলবে সেটাই মানবে না, সে তারা যুক্তি তর্ক বিবেচনা দিয়ে কাজ করবে। এরকম প্রশাসন শেখ হাসিনা একদমই পছন্দ করতেন না, কিন্তু ডক্টর ইউনূস এখন সেই প্রশাসন তৈরি করতে চাইছেন। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করে একেবারে তছনছ করে ধ্বংস করে দিয়েছিলেন, সেটাকে আবার এখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন বিজ্ঞ অর্থনীতিবিদকে দিয়ে তিনি এটা করতে চাইছেন। দীপুমনির মতো একটা বালুচোরকে তিনি শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন, আর এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বাংলাদেশের অন্যতম জ্ঞানী বিজ্ঞ বুদ্ধিজীবী অর্থনীতিবিদকে তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। এটা তো খুবই অন্যায় কথা। দীপুমনির চেয়েও যারা নিম্ন জ্ঞান সম্পন্ন তাদেরকে যদি আনতেন তাহলে আমার কিছু বলার ছিল না। তো এখন ডক্টর আসিফ নজরুলের মতো এরকম চেনা জানা বিজ্ঞ এনার্জেটিক এরকম একজন মানুষকে তিনি অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, এটা খুবই খারাপ কথা। ওইখানে দায়িত্ব দেবেন হচ্ছে বটতলার একজন উকিলকে, অথবা ওই যে বরিশাল থেকে, অথবা ওই যে পাবনার সাতিয়া থেকে ধরে নিয়ে আসবেন টুকুকে, এরকম টুকু টাইপের কাউকে ধরে নিয়ে আসবেন না। তিনি এইরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশসেরা অর্থনীতিবিদ, এরকম মানুষকে তিনি উপদেষ্টা করেছেন, দায়িত্ব দিচ্ছেন। আবার যারা শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল, দেশ থেকে পালাতে বাধ্য করলো, বিতাড়িত করলো, সেরকম নাহিদ বা আসিফদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন, ডক্টর ইউনূস উপদেষ্টা বানিয়েছেন। কত বড় অন্যায়! শেখ হাসিনার মতো স্বৈরশাসক, জানবীয় স্বৈরশাসককে পালাতে বাধ্য করলো যে ছাত্র জনতা, তাদের প্রতিনিধি আবার সরকারে রেখেছেন। শেখ হাসিনা তো এটা একদম পছন্দ করবেন না, তার বাপের দেশ, তার দেশ। সুতরাং তার কাছে তো বঙ্গবন্ধু ও জাতির কেউ নয়, বঙ্গবন্ধু হচ্ছে তার বাবা, এর বাইরে তারা বঙ্গবন্ধুকে ভাবতে পারেন না। সুতরাং এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বিতাড়িত করলো, পালাতে বাধ্য করলো, সেরকম দুইজনকে এনে আবার প্রতিনিধি বানিয়েছেন, আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তারা আবার ভালো মতো চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা দেয়া, মানুষ এসে যে সহায়তা দিবে, সেই সহায়তা দেওয়াটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন ছাত্রলীগকে দিয়ে পিটিয়ে। এখন এই ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা এতটাই বেয়ারা, এতটাই ঘাটতেরা যে এরা আবার ডাক দিয়েছে মানুষ আবার দলে দলে গিয়ে এখন এই সহায়তা রাখার জায়গা নেই, এত সহায়তা তারা পাচ্ছে। এখন শেখ হাসিনা তো এটা পছন্দ করবেন না, শেখ হাসিনা তো এটা কখনো চাননি। এবং এগুলো সব কিছুই হচ্ছে যে একজন স্বৈরাচার যা কিছু করে গেছে তার উল্টা কাজ। তো যেহেতু তার উল্টা কাজ করা হচ্ছে এবং দেশটা যেহেতু তার, সুতরাং আমার দায়িত্ব তার পক্ষ হয়ে এসবের প্রতিবাদ করা। কি বলেন আপনারা, প্রতিবাদ করব?